আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর অধ্যায় 7 অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ এই চ্যাপ্টার পড়ে আসছিলাম। তো গত ক্লাসে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণের প্রথম ক্লাস নিয়েছি। আজকে আমরা তার ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস নিব। তো গত ক্লাসে যে সকল বিষয় আমরা পড়ে আসছি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা 1 মিনিট পুনরায় আলোচনা করব, তারপরে আমরা নতুন টপিক শুরু করব। তাহলে তোমরা স্লাইডে দেখো যে আমরা মূলত এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণে যে বিষয়টা পড়েছিলাম সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তির অপচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি। তাহলে স্থায়ী সম্পত্তির অপচয় ধার্য করার যে সকল পদ্ধতি আমরা আলোচনা করেছি তার মধ্যে 1 নাম্বার ছিল সরলরৈখিক পদ্ধতি, 2 নাম্বার ছিল উৎপাদন একক পদ্ধতি এবং 3 নাম্বার ছিল ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা হ্রাসকৃত মূল্য পদ্ধতি, যেটার আরেক নাম পুস্তক মূল্য পদ্ধতি। তাহলে আমরা বলেছিলাম অপচয় ধার্যের অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো এর মধ্যে থেকে আমরা 5টা পদ্ধতি আলোচনা করব এবং এই 5টা পদ্ধতির মধ্যে থেকে 3টা পদ্ধতি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা 4র্থ নাম্বার পদ্ধতি অর্থাৎ দ্বিগুণ হ্রাসমান জের পদ্ধতি এবং 5ম পদ্ধতি বর্ষ সংখ্যার যোগফল সমষ্টি পদ্ধতি, এই দুটি পদ্ধতি আলোচনা করব এবং এরপরে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা শুরু করব দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত জের পদ্ধতি। আমাদের অপচয় ধার্যের যে বিভিন্ন পদ্ধতি আমাদের তোমরা স্লাইডে দেখতেছো, এর মধ্যে 4 নাম্বার হচ্ছে দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত পদ্ধতি। যার ইংরেজিতে নাম হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। আচ্ছা, এখন আমরা দেখো এর আগে ক্রম হ্রাসমান জের পদ্ধতি আলোচনা করেছি গত ক্লাসে, যেটার ইংরেজিতে হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তাহলে আজকে সেই হ্রাসমান পদ্ধতিটা ঠিকই আছে, তবে শুরুতে আমরা অতিরিক্ত একটা শব্দ লিখেছি দ্বিগুণ বা ডাবল। তাহলে আগে ছিল ক্রম হ্রাসমান জের পদ্ধতি আর এখন হচ্ছে দ্বিগুণ হ্রাসমান। সেই ক্রম হ্রাসমান পদ্ধতি আর হ্রাসমান পদ্ধতি একই, এখন পার্থক্যটা কোথায়? শুধুমাত্র এই দ্বিগুণ শব্দটাতে। যে আগে ক্রম হ্রাসমান যে পদ্ধতির যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতেই আমরা করব, তবে ক্রম হ্রাসমান এর অপচয় হারটা হবে দ্বিগুণ হারে। এখন এই যে দ্বিগুণ হার, সেটা কিসের দ্বিগুণ হার? তো এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ আগে নিয়ে নিই। মনে করো আমরা একটা সম্পত্তি ক্রয় করলাম যার ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আর এটা তারিখ হচ্ছে মনে করো জানুয়ারি 2021। জানুয়ারি 2021 আমরা সম্পত্তি ক্রয় করলাম যার ক্রয় মূল্য 1 লক্ষ টাকা। আয়ুষ্কাল হচ্ছে 5 বছর আর ভগ্নাবশেষ মূল্য
হচ্ছে মনে করো 10,000 টাকা। তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম? আমরা জানুয়ারির 1 তারিখে, জানুয়ারি 1, 2021 আমরা একটা সম্পদ ক্রয় করলাম যার ক্রয় মূল্য কস্ট প্রাইস 1 লক্ষ টাকা। এই সম্পদটা আমরা অনুমান করতেছি। এই যে আয়ুষ্কাল, এটা কিন্তু আমরা গত ক্লাসে বলেছি এটাকে আনুমানিক আয়ুষ্কালও বলা হয়, কারণ এই সম্পত্তিটা আমরা ধারণা করতেছি, আশা করতেছি 5 বছর চলবে, কিন্তু আমি কিন্তু নিশ্চিত না যে এই সম্পত্তিটা 5 বছর চলবে। হইতে পারে আগামী বছরেই এটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেল, অথবা 2 বছর পরে বা 3 বছর পরে এটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেল, ব্যবহার অনুপযোগী হয়ে গেল। আবার হইতে পারে এটা আমি 5 বছর মনে করছিলাম, এটা 7 বছরও চলতে পারে। তাহলে এই আয়ুষ্কালটা আমরা আনুমানিক আয়ুষ্কাল আমরা ধরে নিই আমাদের পূর্ব অভিজ্ঞতা অথবা যে উৎপাদন করছে তার অ্যাসিওরেন্স অনুযায়ী। আর বর্তমানে আমাদের আইডিয়া অনুযায়ী এটা 5 বছর চলবে এবং 5 বছর শেষে এইটাকে আমরা 10,000 টাকায় বিক্রয় করতে পারবো, বা এটার ভগ্নাবশেষ মূল্য থাকবে 10,000 টাকা। এখন আমাদেরকে বলল 2021 সালের অপচয় ধার্য করার জন্য, তবে পদ্ধতি হচ্ছে দ্বিগুণ হ্রাসমান পদ্ধতি বা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে। এখন ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আমরা কিভাবে অপচয় হার নির্ধারণ করব বা নির্ণয় করব সেটা আমরা দেখব পরের স্লাইডে। আচ্ছা, তবে এই স্লাইড এখানে দেখো অপচয়ের হার যেটা দেয়া আছে এটা হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতির অপচয় হার নির্ধারণের সূত্র। আমাদের বলছিলাম ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে দুইটা মেথড আছে অপচয় হার নির্ধারণের। প্রথমটা হচ্ছে 1/1 মাইনাস √n s মাইনাস s ডিভাইডেড বাই c। আরেকটা ফর্মুলা বলছিলাম অপচয়ের হার ইকুয়ালস 100 ডিভাইডেড বাই সম্ভাব্য আয়ুষ্কাল ইন্টু 2। তবে এখন আমরা বলছি দ্বিগুণ হ্রাসমান পদ্ধতিতে অপচয় হার নির্ধারণ। এখন দ্বিগুণ হ্রাসমান পদ্ধতি আসলে আমরা যদি এটা বের করি, দ্বিগুণ হ্রাসমান অপচয় হার সমান সরল রৈখিক অপচয় হার গুণন 2। আচ্ছা, এখন সরল রৈখিক অপচয় হার এর দ্বিগুণ হবে আমার দ্বিগুণ হ্রাসমান পদ্ধতিতে অপচয় হার। তাহলে সরল রৈখিক পদ্ধতির অপচয় হার নির্ধারণ আমরা কিভাবে করব? এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সরল রৈখিক পদ্ধতিতে কিভাবে অপচয় হার নির্ধারণ করা হয়। তাহলে প্রথমে আমাদেরকে সরল রৈখিক অপচয় হার নির্ধারণ করতে হবে। তাহলে সরল রৈখিক অপচয় হার নির্ধারণের সূত্র ছিল বার্ষিক অপচয় ডিভাইডেড বাই সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু 100। তাহলে সরল রৈখিক পদ্ধতিতে অপচয় হার বার্ষিক অপচয় ডিভাইডেড বাই সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু 100। এখন বার্ষিক অপচয় কত? সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় এইটা আমাদেরকে আবার আলাদা নির্ণয় করে আসতে হবে। তাহলে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় আমরা যদি বের করি, c মাইনাস s ডিভাইডেড বাই n।
অর্থাৎ কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে কস্ট হচ্ছে 1 লক্ষ টাকা মাইনাস সেল বেস ভ্যালু হচ্ছে 10,000 টাকা আর আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, তার মানে 18,000 টাকা। তাহলে বার্ষিক অবচয় আমরা পাইলাম 18,000 টাকা, সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা আর ভগ্নাবশেষ মূল্য 10,000, অর্থাৎ ইন্টু 100। তাহলে এটা যদি আমরা 18,000-কে 90,000 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 20%। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার সমান সমান বার্ষিক অবচয় ডিভাইডেড বাই সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু 100। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন এই বার্ষিক অবচয় বের করার জন্য আমাকে আলাদা আবার বার্ষিক অবচয় বের করতে হবে। বার্ষিক অবচয় সরলরৈখিক পদ্ধতিতে সমান কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই এন। আমরা বার্ষিক অবচয় বের করলাম 18,000 টাকা। তাহলে ওই ফর্মুলা এখানে বসায় আমরা অবচয় হার পাইলাম 20%। এখন আমার দ্বিগুণ হ্রাসমান অবচয় হার। তাহলে দ্বিগুণ হ্রাসমান অবচয় হারের ফর্মুলা হচ্ছে সরলরৈখিক অবচয় হার ইন্টু 2। তাহলে সরলরৈখিক অবচয় হার হচ্ছে আমার 20% ইন্টু 2 সমান সমান 40%। তাহলে দ্বিগুণ হ্রাসমান পদ্ধতিতে অবচয় হার নির্ধারণ করার জন্য আমাকে প্রথমে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ধারণ করতে হবে। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ধারণ করার পরে সরলরৈখিক পদ্ধতির অবচয় হার নির্ধারণ করতে হবে। সরলরৈখিক হারকে আবার 2 দিয়ে গুণ করে আমার দ্বিগুণ হ্রাসমান অবচয় হার নির্ধারণ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিগুণ হ্রাসমান অবচয় হার নির্ধারণ করার স্টেপ। এটা হচ্ছে ইচ্ছা করলে তোমরা প্রথমে এটা করে নিতে পারো 1 নম্বর স্টেপ, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। কিন্তু আমরা এখান থেকে শুরু করছি যেহেতু এটা আমার রিকোয়ারমেন্ট। তাহলে এটা রিকোয়ারমেন্টের ফর্মুলা লিখলাম। এখন এই ফর্মুলা ফিল আপ আমার সমাধান করার জন্য সরলরৈখিক অবচয় হার নির্ধারণ করা দরকার। এই জন্য আমি এখানে সরলরৈখিক হার এর ফর্মুলা লিখলাম। এখন এই ফর্মুলা সমাধান করার জন্য আবার বার্ষিক অবচয় নির্ধারণ করা দরকার। এই জন্য আমি বার্ষিক অবচয় নির্ণয় করলাম। এটা হলো তোমাদেরকে বোঝানোর জন্য যে আমার এখানে এটা দরকার, কিন্তু এইটা ফিল আপ করার জন্য এটা দরকার, এইটা ফিল আপ করার জন্য এটা দরকার। কিন্তু এখন যেহেতু তুমি জানলা যে আমার এই 3টা জিনিস লাগবে আমার দ্বিগুণ হ্রাসমান অবচয় হার নির্ধারণ করার জন্য, কাজে তুমি ইচ্ছা করলে এখান থেকে শুরু করতে পারো যে আমার সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়, তারপর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার, তারপর দ্বিগুণ হ্রাসমান অবচয় হার। তুমি এই সিকোয়েন্সে উল্টা যেতে পারো, তাহলে তোমার জন্য আরো সুবিধা। আচ্ছা, আমরা এখন রেট নির্ণয় করলাম দ্বিগুণ হ্রাসমান পদ্ধতিতে অবচয় হার নির্ধারণ। তো এটার জন্য আরো সহজ পদ্ধতি কি হইতে পারে? আরো সহজ পদ্ধতি হচ্ছে, আমরা জানি সরলরৈখিক পদ্ধতির অবচয় হার সমান সমান, তাহলে এই যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ধারণ করছি যে ফর্মুলা, এই ফর্মুলা ছাড়াও আমি গত ক্লাসে আরো একটা সূত্র বলছিলাম যে যেই সূত্রের মাধ্যমে আমরা সরলরৈখিক পদ্ধতির অবচয় হার নির্ধারণ করতে পারি। তাহলে সেই সূত্র কি ছিল? 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। অর্থাৎ এখানে আমি 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, তাহলে রেট হচ্ছে 20%। তাহলে ইচ্ছা করলে তোমরা দ্বিগুণ হ্রাসমান পদ্ধতিতে অবচয় হার নির্ধারণ করার জন্য সরলরৈখিক অবচয় হার পদ্ধতি এই ফর্মুলার মাধ্যমে বের করে তারপরে 2 দিয়ে গুণ করে 40% বের করতে পারো। তাহলে এটা হচ্ছে আমার বিস্তারিত পদ্ধতি, এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করে দ্বিগুণ হ্রাসমান অবচয় হার।
তাহলে আশা করি হার নির্ণয় করা পর্যন্ত তোমাদের কারো সমস্যা নাই। এখন আমরা যাব অপচয় নির্ণয় করা। তো ক্রম হ্রাসমান জের পদ্ধতিতে আমাদের অপচয় আমরা কিভাবে নির্ণয় করি? আমাদের দ্বিগুণ হ্রাসমান জের পদ্ধতিতে আমরা অপচয় সেই পদ্ধতিই নির্ণয় করব, তবে রেটটা ক্যালকুলেশন করব কিভাবে? আমার সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ হারে। তো মনে করো আমাদের 2021 সাল, 2021 সালের আমার সম্পত্তির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এখন এটার উপরে অপচয় আমি ধরবো কত পার্সেন্ট? 40%। তাহলে 40%-এ 40,000 টাকা অপচয়। তাহলে 2022 সাল আমি যখন অপচয় ধরবো তখন আমি এই 1 লক্ষ টাকা মাইনাস কত বছরের অপচয়? 40,000 টাকা, অর্থাৎ এটা 60,000 টাকা। এটার উপরে আমি রেটটা ধরব, তাহলে 4/6 24,000 টাকা। এখন যদি 2023 সাল এর অপচয় ধরি, তাহলে আমার 60,000 টাকা ছিল গত বছরের অপচয় বাদ দেওয়ার পরে। তো এখান থেকে আবার 24,000 টাকা অপচয় ধরছি। তাহলে ক্রমহ্রাসমান জের আমার বছরের 2021 সালের শুরুতে ব্যালেন্স ছিল 1 লক্ষ টাকা। তো এরপরে আমি অপচয় ধরলাম 40। তাহলে 2022 সালের শুরুতে আমার ব্যালেন্স কত? 1 লক্ষ মাইনাস 40, 60,000 টাকা। তাহলে আমি 2022 সালে শুরুতে যেই ব্যালেন্স ছিল 60,000 টাকা, সেটার উপরে অপচয় ধরলাম 40%, হলো 24,000 টাকা। এখন 2023 সালে শুরুতে ব্যালেন্স কত? তাহলে 2022-এর শুরুতে ছিল 60,000 টাকা, এরপরে অপচয় ধরছি আরও 24,000 টাকা। তাহলে 2023-এর শুরুতে আমার ব্যালেন্স হচ্ছে 36,000 টাকা। তাহলে এইটার উপরে অপচয় ধরব 40%। তাহলে আমার এই অপচয় ধরার ব্যালেন্সটা কিন্তু প্রতি বছর হ্রাস পাইতেছে। প্রথম বছর আমার 1 লক্ষ, দ্বিতীয় বছর এখান থেকে অপচয় বাদ দেওয়ার পরে 60,000, তৃতীয় বছর এই 60,000 থেকে অপচয় বাদ দেওয়ার পরে 36,000। তাহলে আমরা অপচয় ধরতেছি ক্রমহ্রাসমান জেরের উপরে। প্রতি বছর আমার জের ব্যালেন্সটা ধীরে ধীরে হ্রাস পাইতেছে এবং ওই হ্রাসকৃত মূল্যের উপরে আমি অপচয় ধরতেছি। অপচয়ের হারটা কিন্তু আবার প্রতি বছর একই। হারের মধ্যে পার্থক্য হবে না, আমার জেরের মধ্যে পার্থক্য হবে। জেরটা হবে আগের বছরের আমার প্রারম্ভিক মূল্য মাইনাস আগের বছরের অপচয়। তাহলে আগের বছরের প্রারম্ভিক মূল্য 60,000, আগের বছরের অপচয় 24,000 মাইনাস করার পরে আমার এই বছরের প্রারম্ভিক মূল্য 36,000, এইটার উপর 40% যা আসে, অর্থাৎ একটা শূন্য বাদ দিলে হলো 10%, 3,600 হলো 10%। 4 গুণ করলে 4 6 24, 3 4 12, তাহলে 14,400। এইভাবে আমি ক্রমহ্রাসমান জেরের উপরে আমি নির্দিষ্ট হারে অপচয় ধরব। এটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আর দ্বিগুণ হ্রাসমান জের পদ্ধতি হিসাবে আমার পদ্ধতিটা একই থাকবে, শুধুমাত্র অপচয় নির্ণয় করার ফর্মুলাটা হবে এই ফর্মুলা, যেটা আমরা আগে লিখছিলাম, সরলরৈখিক পদ্ধতির অপচয় হার ইন্টু
2। এরপর আমাদের 5 নম্বর পদ্ধতি ছিল বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমাদেরকে প্রথমে অপচয়ের হার নির্ধারণ করতে হবে, বা যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, বর্ষ সংখ্যার যোগফল নির্ণয় করব। বর্ষ সংখ্যার যোগফল বা সাম অফ দ্য ইয়ার ডিজিট। তাহলে আমাদের এই সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। তাহলে 5 বছর এটা আমি বর্ষ সংখ্যার যোগফল যদি নির্ণয় করি, তাহলে 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, তাহলে 5 আর 4 9 আর 3 12 14 15। তাহলে আমার বর্ষ সংখ্যার যোগফল হচ্ছে এখানে 15। আমি ইচ্ছা করলে উল্টাও দিতে পারতাম, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, মানে আমার যেহেতু 5 বছর আয়ুষ্কাল, তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগ, অথবা 5 থেকে 1 পর্যন্ত যোগ। তো দুই ক্ষেত্রে আমার উত্তর হবে 15। তাহলে যদি আমার আয়ুষ্কাল হয়তো 10 বছর সম্পত্তির, তাহলে কি করতাম, হয় 10 যোগ 9 যোগ এইভাবে 1 পর্যন্ত যেতাম, অথবা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এইভাবে 10 পর্যন্ত যেতাম, তখন আমার উত্তর হয়তো 55। তাহলে উত্তর 15 বা 55 এটা ফ্যাক্টর না, আমাদের ফর্মুলাটা হচ্ছে আমার যত বছর আয়ুষ্কাল থাকবে তত বছর আমি 1 2 3 4 5 6 এভাবে যোগ করব। তাহলে এখানে আমার 5 বছর আয়ুষ্কাল, তবে 1 2 3 4 5 একটার সাথে আরেকটা যোগ করলাম, আমার বর্ষ সংখ্যার সমষ্টি হচ্ছে 15। এখন আমার এই বর্ষ সংখ্যার সমষ্টি বা যোগফল পদ্ধতিতে অপচয় নির্ণয়। প্রথম বছরের অপচয়। তাহলে প্রথম বছরের অপচয় অপচয়যোগ্য মূল্য বর্ষের সমষ্টি আছে অবশিষ্ট আয়ুষ্কাল, অথবা এই ফর্মুলাটা একটু ভিন্নভাবেও লেখা হয়, যে অপচয়যোগ্য মূল্য ইনটু নিচে বর্ষের সমষ্টি, এটা সবসময় একই থাকে, আর উপরে হচ্ছে বর্ষের ডিজিট। আচ্ছা, আমরা অঙ্ক করলে বুঝতে পারবো। এখন অপচয়যোগ্য মূল্য বলতে কি বোঝায়? আমার সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আর আয়ুষ্কাল শেষে আমার এটার মূল্য থাকবে
10,000 টাকা। তাহলে 5 বছর ব্যবহার করার পরেও এটার মূল্য থাকবে 10,000। তার মানে আমি 5 বছরে ব্যবহার করব কতটুকু? 5 বছরে ব্যবহার করব 90,000 টাকার মূল্য। তাহলে এই যতটুকু 5 বছরে ব্যবহার করব সেটুকু হচ্ছে অপচয়যোগ্য মূল্য। তাহলে অপচয়যোগ্য মূল্য বের করার জন্য আমার ফর্মুলা কি? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমার 1 লক্ষ টাকা মাইনাস 10,000 টাকা, এটা হচ্ছে আমার অপচয়যোগ্য মূল্য, ইন্টু আমার বর্ষের সমষ্টি এখানে 15, আর অবশিষ্ট আয়ুষ্কাল অথবা এই যে বর্ষের ডিজিট। তাহলে আমি প্রথম বছর যখন অপচয় ধরব তখন আমি বর্ষের মধ্যে যেটা সবচেয়ে বড় বর্ষ সেটা লিখব 5। তাহলে আমি যদি যোগ এইভাবেও করতাম 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 সমান 15, যদি এইভাবে লিখতাম তখনও আমি কি করতাম? প্রথম বছরের অপচয় যখন দেখাবো তখন সবার এখানে সবার উপরে এখানে বড় সংখ্যাটা লিখব, অর্থাৎ 5 সংখ্যাটা লিখব। যদি আমার আয়ুষ্কাল 10 বছর হইতো তখন আমি এখানে 10 লিখতাম, অর্থাৎ বৎসরের সংখ্যা ডিজিট এর সবচেয়ে বড় ডিজিট যেটা সেটা হবে আমার প্রথম বছরের। তাহলে এখানে আমার এটা হচ্ছে 90,000, এখানে 15 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে গুণ দিব। তাহলে 15 দিয়ে ভাগ দিয়া 5 দিয়ে গুণ দিলে আমার কত হয় সেটা যদি আমরা একটু, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই আমি মোবাইলে হিসাব করে বের করি, তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখো তোমাদের ক্যালকুলেশনের সাথে আমারটা মিলে কিনা। তাহলে 90,000 ডিভাইডেড বাই 15 ইন্টু 5, 30,000 টাকা। তাহলে আমার প্রথম বছরের অপচয় হচ্ছে 30,000 টাকা। এখন দ্বিতীয় বছরের অপচয়। তাহলে দ্বিতীয় বছরের অপচয়ের ফর্মুলা আমার একই, অপচয়যোগ্য মূল্য ইনটু বর্ষের ডিজিট আর নিচে হচ্ছে বর্ষের সমষ্টি। তাহলে অপচয়যোগ্য মূল্য আমরা যেহেতু পাইছি 90,000, আমরা আর ফর্মুলা পুরাটা লিখতেছি না, এগুলো কিছু লিখতেছি না, ইনটু তাহলে বর্ষের ডিজিট হচ্ছে 15, বর্ষের সমষ্টি হচ্ছে 15 আর বর্ষের ডিজিট এখন দ্বিতীয় বছর। তাহলে দ্বিতীয় বছর আমার বর্ষের ডিজিট হবে এটা 4, অর্থাৎ প্রথম বছর হচ্ছে সর্বোচ্চটা, দ্বিতীয় বছর হচ্ছে সর্বোচ্চর আগেরটা। তাহলে দ্বিতীয় বছর হবে 4। তাহলে 90,000 ডিভাইডেড বাই 15 ইন্টু 4, তাহলে 6 15 90, 424। তাহলে দ্বিতীয় বছরের অবচয় হবে 24, দ্যাট মিনস 24,000 টাকা। তাহলে তৃতীয় বছরের অবচয় কত হবে? এখানে যদি তৃতীয় বছরের অপচয় হয় তাহলে এখানে অপচয়যোগ্য মূল্য 90,000, এখানে বর্ষের সমষ্টি 15 আর এখানে হবে 3, অর্থাৎ এইটা। আর যদি আমি এইভাবে যোগ করতাম তখনও প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে এইখানকার সিকোয়েন্সটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমার প্রথম বছর হবে সর্বোচ্চ ডিজিট, আমার 5 বছর যেহেতু আয়ুষ্কাল তাহলে সর্বোচ্চ ডিজিট হচ্ছে এখানে 5 বছরের। যদি 10 বছর মেয়াদি সম্পত্তি হইতো তাহলে আমার বছরের ডিজিটটা সর্বোচ্চ হইতো 10, তাহলে প্রথম বছর হইতো 10, দ্বিতীয় বছর 9, তৃতীয় বছর 8, এভাবে আসতো। তাহলে তৃতীয় বছরের ডিজিট হবে 3 এখানে, তখন হবে 318,000 টাকা। তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, আমরা প্রথমে বর্ষের সংখ্যার সমষ্টি নির্ণয় করব, তারপর প্রথম বছরের অপচয়যোগ্য মূল্য ইন্টু এই ফর্মুলাটা লিখব, নিচে বর্ষের সমষ্টি, উপরে হচ্ছে বর্ষের ডিজিট। যেই বছর প্রথম বছর হলে সর্বোচ্চ ডিজিট 5, দ্বিতীয় বছর হলে 4, তৃতীয় বছর 3, চতুর্থ বছর 2, পঞ্চম বছরে 1। তার মানে ডে বাই ডে আমার অপচয়ের পরিমাণ কমতে থাকবে, যেহেতু উপরের ডিজিটটা ছোট হইতেছে আস্তে আস্তে। তাহলে আমাদের আজকে আমরা আলোচনা করলাম দ্বিগুণ হ্রাসমান পদ্ধতি এবং তারপরে আলোচনা করলাম বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি।
এখন আমরা একটা প্রবলেম সলিউশন করব, তাহলে আশা করি তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে স্লাইডে দেখো একটা প্রবলেম দেওয়া আছে, আমরা স্লাইডে একটা প্রবলেম দেখি। তারপরে যান, আরো পরে, আরো পরে। দেখো প্রবলেম 1, জননী এন্টারপ্রাইজ জানুয়ারি 1, 2014 তারিখে 1 লক্ষ টাকার সরঞ্জাম ক্রয় করলো, যার আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। তাহলে স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছরে অবচয় নির্ণয় করো। খ নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 5 বছরে অবচয় নির্ণয় করো, আর গ নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে বর্ষ সংখ্যার পদ্ধতিতে প্রথম 2 বছরের জাবেদা দেখাও। তবে আমরা এখানে যেহেতু আজকে প্রথম অঙ্ক সলিউশন করতেছি, এখানে আমরা জাবেদা করব না, বর্ষ সংখ্যার পদ্ধতিতে 2 বছরে অপচয় নির্ণয় করব। জাবেদা করা আমরা শিখব সামনের ক্লাসগুলোতে। তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল, আমার সালটা কোনো ফ্যাক্টর নয়, এখানে আমরা যেমন উদাহরণে 21 সাল ধরেছিলাম, ওরা এটা আগের অঙ্ক একটা। 14 সাল, সম্পত্তি ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। তাহলে এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে 3টা রিকোয়ারমেন্ট। ক নাম্বার স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতি। এখানে স্থির কিস্তি পদ্ধতি আর আমরা বলছি সরলরৈখিক পদ্ধতি কিন্তু একই, স্ট্রেট লাইন মেথড। তাহলে ক নাম্বার রিকোয়ারমেন্ট স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয়। বার্ষিক অপচয় সমান সি মাইনাস এস ডিভাইডেড বাই এন। আমরা সংক্ষেপে লিখলাম, তোমরা এগুলো জানো। সি মানে সম্পত্তি ক্রয় মূল্য কস্ট প্রাইস, এস হচ্ছে সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য, আর এন মানে হচ্ছে সম্পত্তির আয়ুষ্কাল। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, সেলভেজ ভ্যালু হচ্ছে 20,000 টাকা, আর এন মানে আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। তাহলে আমার সম্পত্তির বার্ষিক অপচয় হচ্ছে 16,000 টাকা। তাহলে আমার যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর একই পরিমাণ অপচয় হয়, সেখানে আমার 2014 সালে অপচয় হবে 16,000, 15 সালে অপচয় 16,000, প্রতি বছর আমার অপচয় 16,000। তাহলে রিকোয়ারমেন্ট একে ছিল বা কতে ছিল সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয়। তাহলে আমরা সরলরৈখিক অপচয় নির্ণয় করলাম, বার্ষিক হচ্ছে 16,000 টাকা। 2 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 5 বছরের অপচয় নির্ণয় করা। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয় নির্ণয়।
তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যদি আমি অপচয় নির্ণয় করতে চাই তাহলে আমাকে আগে ক্রমহ্রাসমানের জের অপচয় হার নির্ণয় করতে হবে। তাহলে অপচয় হার, এখন অপচয় হার দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে আমরা ফর্মুলা বলছিলাম 1 মাইনাস রুট ওভার এন সি এস ডিভাইডেড বাই সি। এই ফর্মুলা অনুযায়ী আমরা অপচয় হার নির্ধারণ করতে পারি। আরেকটা ফর্মুলা আমরা বলছিলাম সেটা হচ্ছে 100 ডিভাইডেড বাই এন ইন্টু 2। এটা হচ্ছে সহজ ফর্মুলা, তবে প্রথম ফর্মুলাটা বেটার। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে মানে যেহেতু এই ফর্মুলাটা সবাই প্রিফার করে সহজ হিসাবে, তো এই ফর্মুলাটাই আমরা ধরলাম। তাহলে এখানে আমার অপচয় হার হবে 40%। তাহলে অপচয় নির্ণয় করার জন্য আমার বৎসর প্রারম্ভিক মূল্য অপচয় হার বাৎসরিক অপচয় তারপর এটা হচ্ছে বাৎসরিক অপচয়, আর এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা অর্থাৎ অপচয়ের সমষ্টি। বাংলাটা আমার একজ্যাক্ট বাংলাটা এখন মনে আসতেছে না, তবে ইংরেজিতে যেটাকে বলে আমরা ডেপ্রিসিয়েশন হচ্ছে অপচয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর সমাপনী মূল্য 2014 সাল। 2014 সালের আমার এই সম্পত্তির প্রারম্ভিক মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। অপচয় হার হচ্ছে 40%। বাৎসরিক অপচয় 40,000 টাকা। তাহলে যেহেতু আমি 1 বছর অপচয় ধরছি, তাহলে অপচয়ের সমষ্টি হচ্ছে 40 আর সমাপনী মূল্য হচ্ছে 60। তাহলে বছরের শুরুতে প্রারম্ভিক মূল্য 1 লক্ষ টাকা, অপচয় ধরলাম 40,000। তাহলে অপচয়ের সমষ্টি বাদ দিলে আমার সমাপনী মূল্য হবে 60,000 টাকা। তাহলে 2014 সালের যেটা সমাপনী মূল্য 2015 সালে, মনে করো এটা আমি ক্লোজ করলাম, 2015 সালে সেটা হবে প্রারম্ভিক মূল্য। তাহলে 2014 সালে যেটা সমাপনী মূল্য, 2015 সালে সেটা প্রারম্ভিক মূল্য। তাহলে অপচয় হার 40%, আগের মতোই। বাৎসরিক অপচয় 4 অর্থাৎ 24,000 টাকা। তাহলে অপচয়ের সমষ্টি 40 আর 24 64,000 টাকা। সমাপনী মূল্য, সমাপনী মূল্য আমি দুইভাবে বের করতে পারি। এক হচ্ছে আমার এই বছরের প্রারম্ভিক মূল্য, অর্থাৎ 2015 সালে আছি আমরা। তাহলে 2015 সালের প্রারম্ভিক মূল্য 60,000, আর 2015 সালের বার্ষিক অপচয় হচ্ছে আমার 24,000। তাহলে এই বছরের প্রারম্ভিক মূল্য থেকে এই বছরের অপচয় বাদ দিলে আমি সমাপনী মূল্য পাবো হচ্ছে 36,000 টাকা। আরেকভাবে বের করতে পারি, আমার একেবারে বিগিনিং ইয়ারের প্রারম্ভিক মূল্য 1 লক্ষ, এখান থেকে আমি অপচয়ের সমষ্টি বাদ দেব। তাহলে বিগিনিং ব্যালেন্স ছিল 1 লক্ষ, একেবারে বিগিনিং ইয়ারের বিগিনিং ব্যালেন্স 1 লক্ষ টাকা, অপচয়ের সমষ্টি 40,000। তাহলে এই বছরের সমাপনী মূল্য হচ্ছে 60। তাহলে বিগিনিং ব্যালেন্স হলো 1 লক্ষ, 2015 সালের অপচয়ের সমষ্টি হচ্ছে 64,000। তাহলে 2015 সালে সমাপনী মূল্য হচ্ছে 1 লক্ষ মাইনাস 64,000, 36,000।
তাহলে 2016 সাল, 2016 সালের আমার প্রারম্ভিক মূল্য হবে 36,000 টাকা। আমার অবচয় হার 40%, তাহলে বাৎসরিক অবচয় 36,000 টাকার উপরে 40% হারে হচ্ছে, তাহলে 3,600 হচ্ছে 10%, 3 4 12 আর 424, 14,400 টাকা। তাহলে অবচয়ের সমষ্টি আমার আগে থেকে ছিল 64,000, এই বছর আরও ধরলাম 14,000, 64 আর 14 78,000, 78,400। তাহলে সমাপনী মূল্য আমরা কি বলছিলাম, সমাপনী মূল্য দুইভাবে বের করতে পারি। এক হচ্ছে এই বছরের অবচয় প্রারম্ভিক মূল্য থেকে এই বছরের অবচয় বাদ দিয়ে, তাহলে 36,000 মাইনাস 14,400 যদি আমরা বাদ দিই তাহলে পাবো 22,000, অর্থাৎ 22,000 না 21,600, অথবা 1 লক্ষ এই একেবারে বিগিনিং ব্যালেন্স থেকে সমাপনী মানে অবচয়ের সমষ্টি 78,400, যদি 1 লক্ষ মাইনাস 78,400 মাইনাস করি তাহলেও পাবো 21,600। 2017 সাল, তাহলে প্রারম্ভিক মূল্য 21,600। এখন আমাদেরকে বলছে আমাদের এটার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। এখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অপচয় ধরো। এখন 5 বছর শেষে আমাদের বলছে সমাপনী ভগ্নাবশেষ মূল্য থাকবে 20,000 টাকা। তাহলে 5 বছর শেষে ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। এখন আমি যদি রানিং যেভাবে আমি অপচয় ধরতেছি সেইভাবে যদি আমি অপচয় ধরি তাহলে কি হবে, এখানে যদি আমি 40% অপচয় ধরি, আমার বিগিনিং ব্যালেন্স আছে 21,600, তাহলে 21,600 এর উপরে 40% হচ্ছে 8,640। তোমরা লিখবা না, এটা আমি লিখতেছি বোঝানোর জন্য 8,640। তখন অবচয়ের সমষ্টি হবে 78,400 যোগ 8,640। অপচয়ের সমষ্টি হবে 8,000 আর 78,000 86,600 87,040 টাকা। আর আমার সমাপনী মূল্য থাকবে 12,960 টাকা। তাহলে 4 বছর শেষে আমার সমাপনী মূল্য থাকতেছে 12,460। কিন্তু আমাকে কি বলছে যে 5 বছর ব্যবহার করার শেষে আমার ভগ্নাবশেষ মূল্য থাকবে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা আমার ভগ্নাবশেষ মূল্য সমাপনী মূল্য অবশ্যই রাখতে হবে, এর কম রাখা যাবে না। তাহলে আমরা অবচয় ধরবো কত, সর্বোচ্চ 80,000 টাকা। যেহেতু আমার ভগ্নাবশেষ মূল্য বলছে 20,000 টাকা থাকবে, তাহলে আমার মোট অবচয় হবে সর্বোচ্চ 80,000 টাকা। তাহলে 2017 সালের অবচয় আমি এইখানে আমার ব্যালেন্স থাকবে 20,000 টাকা, তাহলে সর্বোচ্চ আমার অবচয় হবে 80,000 টাকা। তাহলে বাৎসরিক অবচয় আমি কত ধরবো, তাহলে ছিল 21,600, আমার ব্যালেন্স থাকবে 20,000, তার মানে ডিফারেন্স 1,000। আচ্ছা, এইটা আমরা পরে লিখি। তাহলে আমার 21,600 টাকা হচ্ছে বিগিনিং ব্যালেন্স, আমার এন্ডিং ব্যালেন্স মিনিমাম 20,000 থাকতে হবে, কারণ আমার ভগ্নাবশেষ মূল্য 20,000। তাহলে আমি যদি 20,000 রাখতে চাই, আমি বাৎসরিক অবচয় ধরতে পারতেছি সর্বোচ্চ 1,600 টাকা। আর এখন আমার 40% এইটা আসলে অ্যাপ্লাই করার সুযোগ নেই, যেহেতু 40% ইউজ করলে আমি এটার সংখ্যাটা আরও অনেক বড় হবে। তাহলে আমি চতুর্থ বছরে অবচয় ধরতেছি 1,600 টাকা, আমার অপচয়ের সমষ্টি হচ্ছে 80,000 টাকা। তাহলে পঞ্চম বছর আমাকে বলছে 5 বছরে অপচয় ধরো, 2018 সাল। এখন আমার সমাপনী মূল্য আছে 20,000, তাহলে প্রারম্ভিক মূল্য 20,000। 5 বছর ইউজ করার পরে আমার ভগ্নাবশেষ মূল্য কত থাকবে, 20,000। তার মানে এই বছরও আমার সমাপনী মূল্য রাখতে হবে 20,000। যেহেতু
প্রারম্ভিক মূল্য 20,000, সমাপনী মূল্য আমাকে 20,000 রাখতে হবে। তার মানে এই বছর আমি কোনো অপচয় ধরতে পারবো না। তাহলে এই বছর শেষেও আমার অপচয়ের সমষ্টি থাকবে 80,000, কারণ আমি নতুন করে কোনো অপচয় ধরি নেই। আগের যেটা সমষ্টি এই বছর ওইটাই সমষ্টি। তাহলে এখানে আমার যেই জিনিসটা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য 20,000, তার মানে আয়ুষ্কাল শেষে সেই 20,000-এর ব্যালেন্স আমাকে মেনটেন করতে হবে। এখন এই 20,000 মেনটেন করতে যায় যদি আমার অপচয় কোনো ইয়ারে কম ধরতে হয় তাহলে কমই ধরতে হবে, কারণ আমার অপচয় তাহলে আমি 5 বছর শেষে যদি 20,000 টাকা আমার ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে অপচয় ধরতে পারবো এই সম্পত্তির উপরে সর্বোচ্চ 80,000 টাকা, এর বেশি কিন্তু অপচয় ধরতে পারবো না। তাহলে আমার ভগ্নাবশেষ মূল্য ঠিক রাখার জন্য যদি অপচয় কম ধরতে হয় কোন ইয়ারে তাহলে কমই ধরবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আমাদের বর্ষ সংখ্যার পদ্ধতি আরেকটা ছিল, তো আমরা আগামী ক্লাসে আরও অঙ্ক সলিউশন করব যেখানে বর্ষ সংখ্যার পদ্ধতি সহ আমরা যে 5টা মেথড আলোচনা করলাম 5টা মেথডেই যাতে একটা অঙ্কে আমরা সলিউশন করতে পারি এই ধরনের কোনো অঙ্ক আমরা আলোচনা করব। তাহলে আশা করি তোমরা 5টা মেথড একসাথে ক্লিয়ার হয়ে যাবে। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।